হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। শীতকাল আসলেই মনটা কেমন বেড়াতে যাবো করে, তবে সময়ের অভাবে এবার আমরা দূরে কোথাও বেড়াতে যেতে পারছি না। তাই উইকেন্ডগুলো কাজে লাগাচ্ছি, আশেপাশের যে উইকেন্ড স্পটগুলো আছে সেগুলো কভার করছি। তো আজকে আমরা চলে যাব টাকি। আমার বাড়ি বারাসাত, এখান থেকে টাকি প্রায় 50 কিলোমিটার। আমরা জার্নি স্টার্ট করলাম, তো চলুন যেতে যেতে অনেক কথা হবে। আমরা বারাসাত চাপাডালি মোড় থেকে টাকি রোড ধরলাম, টাকি রোড ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা পৌঁছে যাব টাকি রাজবাড়ি ঘাটের পাশে শান্তিনিকেতন গেস্ট হাউসে। তো আজকে আমরা সেখানেই থাকবো এবং আজকে আমাদের পরিকল্পনা আছে ইছামতিতে নৌকা করে ঘোরার, মোহনা দেখতে যাওয়ার। আমরা এই মুহূর্তে বেড়াচাপা মোড়ে এসে পৌঁছেছি। এখানে একটু ট্রাফিক কনজেশন আছে, তো আমাদের একটু ডিলে হবে এখানে মিনিট 5। গুগল ম্যাপ তো তাই বলছে। আপনারা যারা বাই রোড টাকি আসার প্ল্যান করছেন তাদের হয় বারাসাত থেকে টাকি রোড ধরে আসতে হবে, নয় রাজারহাট চৌমাথা থেকে খড়িবাড়ি রোড ধরে এসে উঠতে হবে টাকি রোডে, সেখান থেকে টাকি। আর যারা ট্রেনে আসবেন তাদের শিয়ালদা হাসনাবাদ লাইনে টাকি রোড স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে টোটো নিয়ে মিনিট 10 লাগে রাজবাড়ি ঘাট পৌঁছাতে। প্রায় 15 মিনিট আমরা ট্রাফিকে ফেসেছিলাম, তো এবার খালি রাস্তা, আর আগে কোথাও ট্রাফিক নেই। মোটামুটি এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো আর সময় লাগবে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 10 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। রাস্তা কিন্তু সরু, কনজাস্টেড, সেই জন্য একটু সময় বেশি লাগছে। মোটামুটি আমরা জার্নি করছি 2 ঘন্টার উপর হয়ে গেছে, আরও হাফ অ্যান আওয়ার লাগবে যেটা গুগল দেখাচ্ছে। আমরা টাকি পৌঁছে গেছি, এখন আমরা এগিয়ে চলেছি রাজবাড়ি ঘাটের দিকে এবং ঘাটের পাশেই আমাদের হোটেল শান্তিনিকেতন গেস্ট হাউস। তো সেখানে গিয়ে আমরা প্রথমে চেক ইন করবো। আমরা রাজবাড়ি ঘাট পৌঁছে গেছি, এখন আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। এখানে কিন্তু রাস্তা ভীষণ সরু, গাড়ি চালাতে বেশ অসুবিধাই হচ্ছে বলা যায়। আমরা শান্তিনিকেতন গেস্ট হাউস পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন এন্ট্রান্স শান্তিনিকেতন গেস্ট হাউসের। এখানে কিন্তু পার্কিং স্পেসটি বেশ বড়, তো গাড়ি রাখতে কোনো অসুবিধাই হবে না। এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ এই হোটেলে। আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের আস্তানা শান্তিনিকেতন গেস্ট হাউসে। তো আমি আপনাদের গেস্ট হাউসটা প্রথমে ঘুরিয়ে দেখাবো এবং রুম ট্যুর করাবো। এটা এন্ট্রি গেট, এখানে একটি শিব মন্দির আছে আমার পিছনে, আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে পুরোটাই দেখাচ্ছি। ঢোকার মুখে এখানে একটি শিবলিঙ্গ আছে এবং ভিতরে বেশ বড় পার্কিং, বেশ কয়েকটি গাড়ি এখানে পার্ক করা যায়। এদিকে রিসেপশন, তো আমরা রিসেপশনে গিয়ে চেক ইন করে নিয়েছি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব এবং আপনাদের রুমটা দেখাবো। তো চলুন ফার্স্ট ফ্লোরে। এই ডান হাতে প্রথম রুমটা আমাদের, এই 303 নাম্বার রুমে আমরা আছি। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, একটি প্রমাণ সাইজের বেড আছে, বেড সাইড টেবিল আছে দুপাশে দুটো, এদিকে টিভি ক্যাবিনেট আছে এবং পাশে একটা ওয়ার্ড্রব আছে। এদিকে একটা বড় মিরর আছে। আমাদের টাওয়েল দেওয়া হয়েছে রুমে এবং নিউজ পেপারও দেওয়া হয়েছে। আর এখানে স্লাইডিং উইন্ডো দেওয়া আছে এবং এই স্লাইডিং উইন্ডো দিয়ে, বন্ধ আছে, আমি খোলার চেষ্টা করছি, দেখুন বাইরে ইছামতি নদী। এটা ভিউ রুম। রুমটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। এবার বাথরুমটা দেখাই। বাথরুমে কমোড আছে, এদিকে একটি বেসিন আছে এবং আরেকটি মিরর আছে। গিজার আছে বাথরুমে এবং শাওয়ার আছে। শান্তিনিকেতন গেস্ট হাউসে কিন্তু বিভিন্ন প্রকারের রুম আছে, তবে আমাদের এই রুমটা নেওয়ার প্রধান কারণ ইছামতির ভিউ, এবং এই রুমে আমাদের ট্যারিফ পড়েছে 2000।
তো যার জন্য এই রুমটা নেওয়া, রুমের জানলা দিয়ে ইছামতি নদী এবং ওপারে বাংলাদেশের ভিউ আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ইছামতি নদী এবং ওপারে বাংলাদেশ। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট আর এপারে টাকি, মাঝখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। ডাইনিং এরিয়াটা আমাদের রুমের ঠিক নিচে, তবে এনাদের খাবার সার্ভ করতে 2-5 মিনিট সময় লাগবে। ততক্ষণ একটু লনটা আপনাদের দেখিয়ে দিই। লনটা কিন্তু বেশ সুন্দর। এখানে একটি সুন্দর বুদ্ধমূর্তি বানানো আছে। যারা গ্রুপে আসবেন তাদের কিন্তু আড্ডা মারার জন্য লনটি খুব ভালো লাগবে। আর বাচ্চাদেরও রিক্রিয়েশনের ব্যবস্থা আছে। ওদিকে রুশ্মি দোলনা চড়ছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের দুপুরের খাবার সার্ভ করা হয়ে গেছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা চিকেন থালি। রুশ্মির জন্য আলাদা করে থালি অর্ডার করিনি, কারণ একটা গোটা থালি ওর লাগবে না। আপাতত ওরা সার্ভ করেছে খাবার, ভাত, ডাল, তারপরে আলু ভাজা, এদিকে পেঁয়াজ, লঙ্কা, লেবু দিয়েছে। তো খাবার এখন সবে স্টার্ট করছি, খেয়ে বলছি কেমন লাগছে। তবে আলু পোস্তটা কিন্তু থালির মধ্যে ইনক্লুড নয়, ওটা আমরা আলাদা করে অর্ডার করেছি। এরপরে আমাদেরকে দিয়েছে একটা ফুলকপি আলুর তরকারি, আর চিকেন এসে গেছে, পাশে রাখা রয়েছে। চিকেনটা এখনো খাইনি, খেয়ে বলছি। বাকি রান্না ভালো। তোর কেমন লাগছে রে খাওয়া দাওয়া? কোনটা সবথেকে ভালো লাগলো এখন অবধি? দুটোই খেয়েছি। কি কি খেয়েছিস? একটা পোস্ত আর একটা ডাল। ফুলকপি খাসনি এখনো? না, আলু ভাজা খেয়েছিস? আলু ভাজা ভালো হ্যাঁ আলু ভাজা খেয়েছি। আচ্ছা, ঠিক আছে। ডাল ভালো লেগেছে। চিকেন কেমন লাগছে? দারুণ আর ফুলকপিটা কেমন লেগেছে? দারুণ। দারুণ লেগেছে। প্রত্যেকটা আইটেমই কিন্তু ভালো। আমার খাবার দাবার বেশ এখানে ভালো লাগলো। শেষ পাতে পাঁপড় দিয়ে চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের লাঞ্চ কমপ্লিট, খাবার দাবার এখানে বেশ ভালোই লাগলো। এবার আমরা ইছামতি নদীতে নৌকো করে ঘুরতে যাব, মোহনা যাব। আর আমাদের এই পুরো ট্যুরে আমাদের সাথে থাকবে এখানকারই স্থানীয় রিঙ্কু। ও আমাদের ঘোরাবে, ও টোটো আছে, ওর নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা এখানে আসলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো আগে আমরা মোহনা যাই, চলো, তারপর অন্য কোথাও চলুন। এই সামনে লঞ্চ ছাড়ে, এখান থেকে আমরা লঞ্চে চড়ে মোহনায় যাব। মোটামুটি হাফ অ্যান আওয়ার টাইম লাগে পুরো ট্রিপটা কমপ্লিট করে ফেরত আসতে। তো এটা কিন্তু দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। এই নৌকাটা করে আমরা যাব। তো এবার একে একে আমরা নৌকায় উঠব। সবার আগে রুশ্মি উঠছে, স্মিতা উঠে গেছে, এবার আমার পালা। তো চলুন নৌকায় উঠি। আচ্ছা, এইটা না, আমাদের পাশের নৌকাটা অ্যালট করা হয়েছে। তো আমরা এক নৌকা থেকে এবার আরেক নৌকায় যাচ্ছি। এখানে নিচেও বসা যায়, উপরেও বসা যায়। তো রুশ্মি এবং স্মিতা উপরে উঠে গেছে অলরেডি। তো ফার্স্টে আমরা উপরে গিয়ে বসি। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু পুরো লঞ্চটাই বুক করেছি, যার জন্য আমাদের 1000 টাকা পড়েছে। আমরা মোহনার দিকে যাচ্ছি। আমরা যদি মোহনার দিক এবং বর্ডারের দিক দুদিকে যেতাম তাহলে আমাদের 1800 টাকা পড়তো। তো আমরা ঠিক করলাম শুধু মোহনাটাই দেখে আসবো। এই ট্রিপটা ইচ্ছে করলে আপনারা শেয়ারও করতে পারেন। সেক্ষেত্রে পার হেড একদিক গেলে 100 টাকা করে পড়বে। তবে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না 10 জন না হবে ততক্ষণ কিন্তু নৌকা ছাড়বে না। এই লঞ্চগুলোকে আমরা আমাদের ভাষায় ভটভুটি বলি। তো এই ভটভুটি করে আমরা যাচ্ছি এখন। আমার ডান পাশে আমার দেশ ভারতবর্ষ, এবং বাঁ পাশে আমি ঘুরিয়ে দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, ওপারটা বাংলাদেশ। আর এই ইছামতি নদী ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তের কাজ করছে। কিরে, ভাল লাগছে? হ্যাঁ, খুব মজা হচ্ছে। মজা হচ্ছে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ওপারে বাংলাদেশ, যা
সোনার বাংলা এই মুহূর্তে বলা চলে না, বাংলাদেশে যা পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি, তো আমরা চাইব বাংলাদেশ শান্ত হোক এবং তাদের সমস্যা মিটুক। আর এপারে আমার দেশ, আমার মাতৃভূমি ভারতবর্ষ, পশ্চিম আকাশে সূর্য অস্তাচলে, অপূর্ব লাগছে। আমরা যাচ্ছি মোহনার দিকে। এই মুহূর্তে আমি ক্রস করছি সোনার বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলা রিসোর্ট। তো যারা একটু বিলাসবহুল উইকেন্ড পছন্দ করেন, সোনার বাংলা কিন্তু তাদের জন্য আদর্শ। যদিও এটা টাকি মেন সিটি থেকে একটু দূরে, তবে সোনার বাংলা থেকে আপনারা টাকি ট্রিপ করতেই পারেন। শীতের পড়ন্ত বিকেলে ইছামতির বুকে নৌকা পড়ে ঘুরতে কিন্তু আমাদের দুর্দান্ত লাগছে। চারিদিকের পরিবেশ অসাধারণ। আমরা প্রায় মোহনায় এসে পৌঁছেছি। এখানে ইছামতি, বিদ্যাধরী এবং কালিন্দী নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে। আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি মোহনায়। এখানে ইছামতি, বিদ্যাধরী এবং কালিন্দী তিনটে নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে। আমি আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি ইছামতিতে। ওই দিক দিয়ে যেটা আসছে ওটা বিদ্যাধরী এবং ওপাশ দিয়ে যেটা আসছে ওটা কালিন্দী। মানে আমার বাঁ দিক থেকে আসছে কালিন্দী, ডান দিক থেকে আসছে বিদ্যাধরী এবং আমরা যাচ্ছি ইছামতি দিয়ে। তো এই তিনটে নদীর মিলনস্থল এই মোহনা। ওই যে বিদ্যাধরী নদী আর ও দিকে আসছে কালিন্দী নদী, আর আমরা এই মুহূর্তে ইছামতিতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্টের একটা অংশ। এই জায়গাটা বিখ্যাত। এখানে কেয়াপাতা নৌকো বলে সিরিয়ালের শুটিং হয়েছিল এক সময়। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার এবং আমরা একদম ভারতের তীরবর্তী অঞ্চল দিয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছি। এখানকার স্থানীয় মানুষদের মুখে মুখে একটা প্রবাদ ঘোরে যে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি এবং টাকির লাঠি। অর্থাৎ সাতক্ষীরার জমিদারদের গর্ব ছিল তাদের উর্বর মাটি, গোবরডাঙ্গার জমিদারের কাছে প্রচুর হাতি ছিল, তো তাদের গর্ব ছিল তাদের হাতি, এবং টাকির জমিদাররা লেঠেল পুষত, তাদের গর্ব ছিল তাদের লেঠেল বাহিনী। এই কথাটা কিন্তু আজও মানুষের মুখে মুখে এখানে ঘোরে। কিরে, তোর কেমন লাগলো? দারুণ লেগেছে, খুব মজা হয়েছে। খুব মজা হচ্ছে। মোহনায় গেলি, তিনটে নদী দেখলি, হ্যাঁ। ভাল লেগেছে? বাংলাদেশও দেখেছি। বাংলাদেশও দেখেছিস? বাহ। বাংলাদেশ বেড়াতে যাবি? হ্যাঁ। এখন যাওয়া যাবে না, পরে যাবি, বড় হয়ে যাবি। আমরা হাফ অ্যান আওয়ারের ট্রিপটা নিয়েছিলাম, অর্থাৎ শুধু মোহনার দিকটা গেছিলাম। তো হাফ অ্যান আওয়ার যে কী করে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। দারুণ লাগলো। এখন আফসোস হচ্ছে যে পুরো ট্রিপটা নিলেই ভালো হতো, 1 ঘন্টার। বর্ডারটাও একবার দেখে আসা যেত। তবে আমাদের হাতে সময়ও কম, আর যা হয়নি তা দিয়ে আর ভেবে লাভ নেই। তো যদি কারোর হাতে সময় থাকে আপনারা কিন্তু মোহনার দিক এবং বর্ডার দুটো দিকই যেতে পারেন, ভাল লাগবে। আমাদের খুব ভাল লাগলো। এই ইছামতি নদীতে বিজয়া দশমীর দিন ভারত এবং বাংলাদেশ দুদিকের প্রতিমা একসাথে এখানে নিরঞ্জন হয়, এবং সেটা দেখার কিন্তু প্রচণ্ড ক্রেজ মানুষের মধ্যে, এবং হোটেল অনেক আগে থেকে সে সময় বুক হয়ে যায়। তো যারা আগে থেকে প্ল্যান করে দশমীর দিন এখানে এসে ভারত বাংলাদেশের একসাথে প্রতিমা নিরঞ্জন দেখতে চান, তারা কিন্তু অনেক আগে থেকে প্ল্যান করবেন। তবে এবছর সেই অনুষ্ঠান অনেক সাদামাটা ছিল। বাংলাদেশের অশান্তি এবং সাম্প্রদায়িক হানাহানির চক্করে এবছর কিন্তু বাংলাদেশ থেকে তেমন বিশেষ প্রতিমা এখানে নিরঞ্জন হতে আসেনি। শুনেছি মাত্র একটা প্রতিমা এবছর নিরঞ্জন হয়েছে এই ইছামতিতে। মোটামুটি আধা ঘন্টা আমাদের সময় লাগলো। আমরা মোহনা ঘুরে ফেরত এলাম রাজবাড়ি ঘাটে। আমাদের টোটো ঘাটেই ওয়েট করছে। এখান থেকে আমরা পরবর্তী সাইট সিন পয়েন্টগুলো দেখতে যাব। নৌকা থেকে নেমে আমরা কয়েকটা স্পট আজকেই কভার করে নেব ঠিক করেছি, এবং সেই মতো আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পটে, যেটা হচ্ছে ঘোষবাবুদের 400 বছরের পুরনো দুর্গা দালান। এখানে ঘোষবাবুদের জমিদার বাড়ি ছিল এবং এখানে দুর্গা দালানটি আজও অক্ষত আছে। তো সেই 400 বছরের পুরনো দুর্গা দালানটা আগে আমরা দেখে নিই, চলুন।
এটা প্রবেশদ্বার, আমরা ভিতরে প্রবেশ করছি। 10 টাকা করে টিকিট, তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, স্মিতা টিকিট নিয়ে নিয়েছি অলরেডি। তো চলুন এবার আমরা ভিতরে যাই। এই বাড়িতে কিন্তু আজও দুর্গাপুজো এবং কালী পুজো হয়, এছাড়াও প্রতিদিনের নিত্য পুজো তো আছেই, এবং সেই দুর্গাপুজোর কিছু ছবি এখানে টানানো আছে, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানকার 400 বছরের পুরনো দুর্গা দালান। এখানে একটি মা দুর্গার ফটো টানানো আছে। এখানে কিন্তু এখনো দুর্গাপুজো হয়। দেখতে পাচ্ছেন টাকি ঘোষবাবুদের জমিদার বাড়ি। জমিদার বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, একমাত্র এই দুর্গা দালানটি অবশিষ্ট আছে এবং এটি মোটামুটি সংস্কার করে টিকিয়ে রাখা হয়েছে, বাকি আর কিছুই তেমন অবশিষ্ট নেই। এবার আমি আপনাদের দুর্গা দালানটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বাড়ির দুর্গা দালান। দুর্গাপুজোর বেদিটি এখানে আছে এবং এখানকার প্রতিমার একটি ফটো সামনে টানানো আছে। এই জমিদার বাড়ি আজ জীর্ণ এবং ধ্বংসপ্রায়, কিন্তু এই দুর্গা দালানটি আজও অক্ষত। তবে এক সময় এই জমিদার বাড়ির জৌলুস ছিল এখানকার অন্যতম দ্রষ্টব্য জিনিস। এই বাড়িতেই একসময় এসে থেকে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কিছু বছর আগেও প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে, তার মধ্যে অন্যতম 8টা বনগালোকাল এবং শঙ্খচিল। এখানে কালী পুজোয় বলি প্রথা ছিল এবং এখানে মহিষ বলি দেওয়া হতো। তো এই স্থানটি যেটি ঘিরে রাখা হয়েছে, এখানে সেই মহিষ বলি হতো। ঠিক এই দালানের উল্টো দিকে এই জায়গাটি। আর আমি কাছে গিয়ে দেখাবো, এখানে একটি গুপ্ত পথ ছিল এক সময় এখান থেকে ইছামতি নদীর তীরে যাওয়ার, যেটি এখন বন্ধ। জমিদার বাড়ি কিন্তু পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, শুধুমাত্র এই দুর্গা দালানটি এখানে রয়ে গেছে। একটা জিনিস কিন্তু ভাল লাগলো, জমিদারি না থাকলেও জমিদার বাড়ির প্রথা মেনে দুর্গাপুজোটা কিন্তু এই দুর্গা দালানে এখনও হয়। জমিদার বাড়ি ভগ্নপ্রাপ্ত এবং দুর্গা দালানটিও জরাজীর্ণ, তাও যে জমিদারদের উত্তরসূরিরা আজও দুর্গাপুজো এখানে চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটা অত্যন্ত পজিটিভ দিক। খুব ভালো লাগলো জায়গাটা। যারা ইতিহাস পছন্দ করেন, পুরনো জিনিস পছন্দ করেন, পুরনো দ্রষ্টব্য স্থান পছন্দ করেন, তাদের জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। তো এবার আমরা চলে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এবার এসে পৌঁছেছি প্রতীপ সৈকত পিকনিক স্পটে। যারা ইছামতির তীরে পিকনিক করতে পছন্দ করবেন তাদের জন্য এটা আদর্শ জায়গা। দেখতে পাচ্ছেন প্রতীপ সৈকত পিকনিক স্পট। আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। খুব ভাল লাগবে কিন্তু ইছামতির তীরে পিকনিক করার অভিজ্ঞতা আমার অন্তত নেই, ইচ্ছে রইল এখানে একবার এসে পিকনিক করার। এই যে স্ট্রাকচারগুলো করা আছে, নিচের রান্নাবান্না হয় এই নিচের জায়গাটায়, আর উপরটা বসে খাওয়ার ব্যবস্থা, এবং উপর থেকে ইছামতির ভিউ কিন্তু খুব সুন্দর। আমি একবার উপরে গিয়ে আপনাদের ইছামতির ভিউটা দেখাই। প্রতীপ সৈকত পিকনিক স্পট আপনাদের দেখালাম। আপনারা যারা পিকনিক করতে ইন্টারেস্টেড তারা এখানে যোগাযোগ করে পিকনিক করতেই পারেন। তবে আমরা এখানে আর বেশি সময় কাটাবো না, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এবার এসে পৌঁছেছি ত্রিশক্তি মায়ের মন্দির। এখানে মা কালী 3টে রূপে পূজিত হন, একটি মা কালী, একটি ভদ্রকালী এবং একটি বগলা সুন্দরী রূপে। এখানে 3টি মূর্তি আছে। তো আমরা ভিতরে যাব, 3টে মূর্তি দেখব এবং আপনাদেরও দেখাবো। মন্দির খোলা আছে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দির 350 বছরের পুরনো, তবে মন্দিরটি কিন্তু সংস্কার করা হয়েছে। এবার চলুন ভিতরে প্রবেশ করি এবং আপনাদের বিগ্রহ দেখাই। এই মন্দিরে মা কালী 3টি রূপে পূজিত হন, সে 3টি বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঝের বিগ্রহটি মা কালীর বিগ্রহ এবং ঠিক তার পাশে যে বাঁ দিকের বিগ্রহটি আপনাদের দেখাচ্ছি এটি ভদ্রকালী, এবং একদম ডান দিকে যে বিগ্রহটি এটি মা বগলা সুন্দরী। মা বগলা সুন্দরী তন্ত্র সাধনার আরাধ্যা দেবী
তার চোখের দিকে তাকানো যায় না, সেই জন্য এই মূর্তিটির চোখ দেখবেন অন্যদিকে করা আছে, সোজা তাকিয়ে নেই মা বগলা সুন্দরী। মূল মন্দিরটির ঠিক পাশে একটি শিব মন্দির আছে, আমি এবার সেই শিব মন্দিরটায় যাচ্ছি। আপনারা দেখছেন সেই শিব মন্দির এবং মন্দিরে প্রতিষ্ঠিত শিবলিঙ্গটি। পাশে আরেকটি মন্দির আছে ওইদিকে, এবার ওই মন্দিরটা যাব এবং আপনাদের দেখাবো। আমি এবার তৃতীয় মন্দিরটিতে এসেছি। এটি এই মন্দিরের প্রতিষ্ঠাতা সর্বানন্দগিরি মহারাজের মূর্তি। এখানে সর্বানন্দগিরি মহারাজের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি বানানো হয়েছে। এই মন্দিরে একসময় বলির প্রচলন ছিল, তো সেই বলি দেওয়ার কাঠটি মন্দিরের ঠিক সামনে রাখা আছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি 350 বছরের পুরনো হলেও মন্দির কিন্তু সংস্কার করা হয়েছে, তা দেখেই বোঝা যায়, এবং মেনটেন খুব ভালোভাবে করা হয়। বেশ ভালো লাগলো এই মন্দিরটি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমরা এসে পৌঁছেছি পুবের জমিদার বাড়িতে। এটি টাকি রাজবাড়ি নামেও খ্যাত। এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। তো আমরা এবার টিকিট নেব এবং ভিতরে প্রবেশ করব। চলুন। দেখতে পাচ্ছেন টাকি রাজবাড়ি, যা পুবের জমিদার বাড়ি নামে খ্যাত। এই রাজবাড়িতে এখনও দুর্গাপুজো হয়, সাড়ম্বরে দুর্গাপুজো পালন করা হয়। সেই দুর্গা দালানটি আমরা দেখব। তবে তার আগে রাজবাড়িতে ঢুকেই আমাদের যেটা চোখে পড়ল, এখানে একটি চণ্ডী ঘর আছে। এখানে মনে হয় চণ্ডী পুজো হয়। আমরা এই ঘরটি বাইরে থেকে দেখাবো, প্রবেশ নিষেধ। রাজবাড়িতে তৎকালীন ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বলি দেওয়ার খাঁড়া রাখা আছে, এই খাঁড়া পুজো করা হয়। এবার আমরা পাশের ঘরটিতে প্রবেশ করব। পাশের ঘরটিকে ফটো গ্যালারি বানানো হয়েছে। এখানে টাকির বিখ্যাত বিখ্যাত সাইট সিইং যে স্পট, সেই স্পটগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এই জমিদার বাড়িরও বিভিন্ন ছবি এই ফটো গ্যালারিতে আছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই পুবের জমিদার বাড়িতে কিন্তু এখনও দুর্গাপুজো হয় এবং নিত্য পুজো রোজ হয়। তো আপনারা শুনতেই পাচ্ছেন সন্ধ্যারতি হচ্ছে। আর আমি এখন পুকুর ঘাটে, যদিও সন্ধেতে অন্ধকারে পুকুরটা খুব একটা ভালো বোঝাতে পারবো না, তাও চেষ্টা করছি দেখানো। এই পুকুরটি এল শেপের, তো একদিকে পুরুষদের স্নানের ব্যবস্থা ছিল, আরেকদিকে মহিলাদের স্নানের ব্যবস্থা। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, পুকুরের এই দিকটায়, এই অংশে পুরুষরা স্নান করতেন। তৎকালীন জমিদার বাড়ির পুরুষরা এদিকটায় স্নান করতেন। এটা পুকুর ঘাট এবং পুকুরের এই অংশ যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই সামনের অংশে, এখানে পুরুষরা স্নান করতেন এবং এটা এল শেপ পুকুর। ওই দিকটায় পুকুরের যে অংশ, সেখানে মহিলারা স্নান করতেন। আমি ওদিকটাও গিয়েও আপনাদের দেখাবো। তো চলুন। এদিকটায় পুরুষদের প্রবেশ নিষেধ ছিল। এদিকটা মহিলাদের স্নানের জায়গা, দেখতে পাচ্ছেন পুকুরের এই অংশে জমিদার বাড়ির মহিলারা স্নান করতেন। এবার আমি দুর্গা দালানের দিকে এগিয়ে যাব এবং আপনাদের দুর্গা দালানটা দেখাবো। এই পূবে জমিদার বাড়িতে একসময় মহিষ বলি হতো, তো সামনে সেই বলির জায়গাটা, যেখানটা ঘিরে রাখা আছে। তো চলুন আগে ওই জায়গাটা দেখি এবং দুর্গা দালানটা দেখি। এই সেই জায়গা যেখানে মহিষ বলি দেওয়া হতো এক সময়। এখন অবশ্য বলি প্রথা নেই, যদিও দুর্গাপুজো প্রতি বছর সাড়ম্বরে পালন করা হয় এখানে। এটি দুর্গা দালান এবং একটি দুর্গা মূর্তি এখানে আছে। সন্ধ্যের পরেই দুর্গা দালানে আলো জ্বলে উঠেছে এবং দুর্দান্ত লাগছে। আমি কাছে গিয়ে দেখাবো। এখানে দুর্গাপুজোর বেদিটি রাখা আছে এবং একটি ছোট্ট একচালার দুর্গা প্রতিমা এখানে রাখা আছে। এই বাড়িতেই প্রত্যেক বছর সাড়ম্বরে দুর্গাপুজো পালিত হয় এবং তখন পরিবারের লোকজন এখানে এসে একত্রিত হন। দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমাটি। এই পূবের জমিদার বাড়ি কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। জায়গাটি সুন্দর সাজানো গোছানো এবং সন্ধ্যের পর আসায় এখানে লাইট জ্বালানোর পর কিন্তু জায়গাটির সৌন্দর্য আরও বেড়ে যায়।
বিজয়া দশমীর দিন যখন এখানে প্রতিমা নিরঞ্জন হয় ইছামতিতে, তখন সবার আগে কিন্তু এই পূবের রাজবাড়ির দুর্গা প্রতিমা ভাসান হয়, তারপর অন্য সব দুর্গা প্রতিমা ভাসান হয়। তো জমিদার বাড়ির আভিজাত্য এবং মাহাত্ম্য আজও বর্তমান। এবার আমরা বেরিয়ে যাব এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাব। এবার আমরা এসে পৌঁছেছি কুলেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরটি 400 বছরের পুরনো, তবে এটিও রিনোভেট করা হয়েছে। আমরা ভিতরে যাব এবং মাতৃ প্রতিমা দর্শন করব। এই কুলেশ্বরী কালী মন্দির কিন্তু এখানকার পূবের জমিদারের কুলদেবতা ছিল, তার থেকে নাম কুলেশ্বরী কালী মন্দির। আবার আরেকটি মত আছে, যে মত অনুযায়ী এই বিগ্রহ নাকি এই নদীর কূলে পাওয়া গেছিল, তার জন্য নাম কুলেশ্বরী কালী মন্দির। তো নামকরণের ইতিহাস নিয়ে আমরা চর্চা করব না, কারণ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা বিচার করার কেউ নই। আমরা বরঞ্চ মন্দিরটা দর্শন করি। এবার আমরা কুলেশ্বরী কালী মন্দিরে প্রবেশ করব এবং মাতৃ প্রতিমা দর্শন করব। এই মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির এবং দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও কিন্তু এই মন্দিরে আসেন মাতৃ প্রতিমা দর্শন করতে এবং পুজো দিতে। তো চলুন আমি মাতৃ প্রতিমা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কুলেশ্বরী কালী মন্দিরের মাতৃ প্রতিমা। আমরা এবার এসে পৌঁছেছি টাকি রামকৃষ্ণ মিশনে। তো চলুন ভিতরে প্রবেশ করি এবং রামকৃষ্ণ মিশন দর্শন করি। সামনে রামকৃষ্ণ মিশন মন্দির, যেখানে প্রার্থনা হচ্ছে এই মুহূর্তে, আর দুপাশে স্কুল বিল্ডিং। টাকি রামকৃষ্ণ মিশন যে স্কুল, হাই স্কুল, সেই হাই স্কুলের বিল্ডিং দুপাশে। ভিতরে প্রার্থনা হচ্ছে, তাই আর ভিতরে গিয়ে কোনো কথা আমি বলবো না। এটা রামকৃষ্ণ মিশনের স্কুল বিল্ডিং। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন এখানে প্রার্থনা চলছিল, সেই প্রার্থনা শেষ হলো। একটা শান্তি এবং মনে একটা স্নিগ্ধতা অনুভব করি আমি এখানে আসলে। রামকৃষ্ণ মিশনে, যে কোনো রামকৃষ্ণ মিশনেই হোক না কেন, সেটাই এখানে এসে আবার অনুভব করলাম। টাকি রামকৃষ্ণ মিশন দেখে এবার আমরা চলে এসেছি জোড়া শিব মন্দির দেখতে। এই জোড়া শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন এখানকার স্থানীয় জমিদার গোপীনাথ রায়চৌধুরী মহাশয়। এই শিব মন্দির দুটো কিন্তু 300 বছরের পুরনো। এই মন্দির দেখতে আসলো সন্ধ্যের পর আসবেন কিন্তু, কারণ আলো জ্বলার পর পুকুরে এই মন্দিরের লাইটের রিফ্লেকশন দারুণ লাগে দেখতে। এবার আমরা মন্দিরের কাছে যাব এবং দেখি মন্দির যদি খোলা থাকে মন্দিরে প্রবেশ করবো এবং আপনাদেরও দেখাবো। দেখতে পাচ্ছেন জোড়া শিব মন্দির, এটি প্রথম মন্দিরটি। এবার আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দ্বিতীয় মন্দিরটি দেখাবো। এটি দ্বিতীয় মন্দিরটি। এই মুহূর্তে মন্দির বন্ধ, তাই ভিতরে প্রবেশ করা হলো না, শিবলিঙ্গ দেখা হলো না, কিন্তু মন্দিরের বাইরে সুন্দর লাইটিং করা এবং দেখতে বেশ ভালো লাগছে। এবং পুকুরে যে রিফ্লেকশনটা হয়েছে সেটা আপনাদের দেখালাম একটু আগে রাস্তার ওপার থেকে, খুব ভালো লাগলো কিন্তু জায়গাটা। আমরা এবার এসে পৌঁছেছি টাকির মালদ্বীপ রিসোর্টে। তো এটি টাকির ভ্রমণ মানচিত্রের 9তম সংযোজন। তো চলুন ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরও দেখাই। এখানকার টিকিট মূল্য 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আমরা মালদ্বীপ রিসোর্টে এন্ট্রি করছি। ভিতরে ঢুকেই কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দর লাইটের কাজ। টাকির মালদ্বীপ রিসোর্টে আসতে হলে কিন্তু সন্ধ্যের পর আসবেন, কারণ এখানকার যে লাইটিং সেটাই কিন্তু এখানকার মুখ্য আকর্ষণ। বাচ্চাদের খেলার জন্য একটি পার্ক আছে এখানে, তাছাড়া দুর্দান্ত লাইটিং, অপূর্ব লাগছে জায়গাটা। পরিবেশ কিন্তু এখানকার ভীষণ সুন্দর। এই পার্কের মধ্যেই এক জায়গায় খাঁচায় বিভিন্ন প্রজাতির পাখি আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই খাঁচা। টিয়া, লাভবার্ড, ককটেল ইত্যাদি বিভিন্ন প্রজাতির পাখি আমরা এখানে দেখতে পাচ্ছি।
আমি এই মালদ্বীপ রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা এখানে এসে থাকতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বুকিং করে এসে থাকতেই পারেন, তবে এক্সপেন্সিভ। এটা লাক্সারিয়াস রিসোর্ট, এক্সপেন্সিভ। আমি এই রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছি কেন এটাকে মালদ্বীপ রিসোর্ট বলা হয় বা নামকরণ কেন মালদ্বীপ রিসোর্ট, সেটা এই রুমগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে পরপর কয়েকটি রুম আছে, আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটি এখনই পুরোপুরি অপারেশনাল হয়নি। বাঁদিকে দেখুন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এখানেও নতুন রুম তৈরি হচ্ছে। তো এটা পুরোপুরি তৈরি হলে এটি কিন্তু বাঙালির একটি নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। খুব সুন্দরভাবে সাজানো এবং বানানো এই রিসোর্টটি। বেসিক্যালি এখানে একটা আর্টিফিশিয়াল লেক বানানো হয়েছে এবং সেই লেকের উপরই কয়েকটি আইল্যান্ড বানানো হয়েছে এবং যে রিসর্টের রুমগুলো সেগুলোও একইভাবে ডেকোরেট করা হয়েছে। এই আইল্যান্ডগুলোয় যাওয়ার জন্য কিন্তু সুন্দর কাঠের ব্রিজ বানানো আছে এবং দেখুন ব্রিজে খুব সুন্দর লাইটিং করা। এবার আমরা সামনে যে আইল্যান্ডটি দেখতে পাচ্ছি সেটিতে যাব। সামনে এই কাঠের ব্রিজ ধরে আমাদের যেতে হবে। তো চলুন আইল্যান্ডে যাই। এখানকার লাইটিং কিন্তু খুব সুন্দর। আইল্যান্ডটা কিন্তু জমজমাট, বিভিন্ন রকমের স্টল এখানে আছে এবং আমি এখান থেকেই দেখতে পাচ্ছি দূরে এয়ার সাইক্লিং এবং জিপ লাইনিং করানো হচ্ছে। আমি কাছে গিয়ে আপনাদের দেখাবো। এখানে আসলে কিন্তু বেশ ভালো লাগবে, যেমন লাইটিং এর কাজ তেমন জমজমাট জায়গা। এখানে এয়ার সাইক্লিং, জিপ লাইনিং এবং সাসপেনশন ব্রিজ 3 ধরনের অ্যাক্টিভিটি হয়। ফেয়ার কিন্তু রিজনেবল। সাথে বাচ্চারা থাকলে কিন্তু তারা এখানে দারুণ এনজয় করবে। বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে হয়, তাছাড়া বোটিংয়েরও ব্যবস্থা আছে। অপূর্ব পরিবেশ সন্ধ্যের পরে এখানে। লাইটিংটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু এসে আপনারা থাকতেও পারেন। আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা মালদ্বীপ রিসোর্ট এসে থাকতে ইচ্ছুক তারা সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখানে বুকিং করতে পারেন। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, এবার এখান থেকে আমরা ফিরে যাব। ঠান্ডাটাও বাড়ছে ধীরে ধীরে। টাকি মালদ্বীপ রিসোর্ট দেখে আমরা জাস্ট হোটেলে ফিরলাম। সন্ধ্যের পর কিন্তু এখানে টেম্পারেচার বেশ খানিকটা নেমে যায়, ঠান্ডা লাগছে ভালোই। আমরা হোটেল থেকে বেরোনোর আগেই হোটেলে পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের অর্ডার দিয়ে গেছিলাম। তো যেই মাত্র ফিরলাম হোটেলে, ওরা ফ্রেঞ্চ ফ্রাই আর পকোড়াটা রুমে দিয়ে গেছে। চা আসছে, তবে সন্ধ্যায় এই ঠান্ডায় গরম গরম পকোড়া, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই ভালোই লাগছে। রুশ্মি অলরেডি শুরু করে দিয়েছে। ও শুরু করেনি, ও শেষ করে দিতে চলেছে প্রায়। খেয়েই যাচ্ছিস তো তুই? কিরে কেমন লাগছে না তোর? দারুণ লাগছে। হ্যাঁ, খিদে লেগেছে ওর আসলে। পকোড়া কিন্তু টেস্টি, তবে নুনটা একটু কম আছে। তবে নুন বেশি হওয়া থেকে কম হওয়া ভালো, নুন মিশিয়ে খাওয়া যায়। ওভারঅল গরম গরম পকোড়া সার্ভ করা হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইটাও মোটামুটি ঠিক আছে, ভালোই লাগছে। রাত 9:30 বাজে। আমরা রুমেই ডিনারটা আনিয়ে নিয়েছি। রাতের ডিনারে আমরা পার্শে মাছের থালি অর্ডার করেছি। তো মেনুতে আছে সাদা ভাত, আলু ভাজা, মসুরের ডাল, মিক্সড ভেজিটেবল, পার্শে মাছের ঝোল, চাটনি, পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা। এবার খাওয়া স্টার্ট করব। তো খেয়ে দেখব কেমন খাবার দাবার। দুপুরের মতো ভালো হবেই আশা করা যাচ্ছে। আমার ডিনার কমপ্লিট, তবে রুশ্মি আর স্মিতার আরেকটু সময় লাগবে, ওরা খাচ্ছে। খাবার মোটামুটি টেস্টি, তবে আমাদের লাঞ্চটা বেশি ভালো লেগেছিল। ডিনারের বাকি সব আইটেম ঠিক আছে, মিক্স ভেজটাও বেশ ভালো। শুধু পার্শে মাছটা আমাদের তেমন ভালো লাগেনি। মাছটা ফ্রেশ, তবে ঝোলের টেস্ট আমাদের ভালো লাগেনি। ওভারঅল কম্পেয়ার করলে লাঞ্চটা অনেক বেটার লেগেছে ডিনারের থেকে।